আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো, যেটা আপনারা হয়তো বা অনেকজনই ভুল শিখেছেন কনসেপ্টটা। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনারা যাতে আর না শেখেন, এই জন্য আমি রাইট ওয়েতে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করাবো, যেটা হলো এফি 2+ এবং এফি 3+ এর মধ্যে কোনটি অধিক স্থিতিশীল এবং কেন। আমরা কিন্তু এটা বিভিন্ন বোর্ডের মধ্যে আসতে দেখি এবং এমসিকিউ এর মধ্যে অনেক সময় এসে যায়। এইটার জন্য আমাদের যে ইলেকট্রন বিন্যাস আছে, ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। আমরা আশা করি সবাই ইলেকট্রন বিন্যাসটা পারি। তো আমরা আজকে শিখবো, আমরা একটা অ্যাটমস বা পরমাণুর যে এফি আছে, এফি এর অ্যাটমিক নাম্বার জানি 26, এইটার ইলেকট্রন বিন্যাস করব। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। তাহলে আমরা জানি এটা যেহেতু 26, এই পর্যন্ত আমরা 18টা লিখে ফেলছি। 18 আগে 3d 4s এর মধ্যে কোথায় আছে? 4s, এটা হলো ওই যে n+n। তাহলে এইখানে দিলাম দুইটা দেওয়ার পর আমাদের 20টা হয়ে গেছে ইলেকট্রন। আছে যেহেতু 6টা, এখানে 6 দেব। এটা রাইট। আগে 4s পূরণ করে তারপরে ইলেকট্রন কোথায় যাবে? 3d তে যাবে। কিন্তু আমরা যখন এখান থেকে 2টা অথবা 3টা ইলেকট্রন ছেড়ে দিছি, মানে Fe2+ করছি। Fe2+ মানে কি? ফেরামকে যখন উত্তেজিত করছি, আয়রনকে, তখন এটার যে সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, অর্থাৎ 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে। 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেছে? Fe2+ হয়ে গেছে। তাহলে আমাদের এই যে Fe2+, 26 থেকে 2টা ইলেকট্রন ছাড়ছে, মানে তার অ্যাটমিক নাম্বার 2 কমে গেছে, অর্থাৎ সেখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে আমরা ইলেকট্রন করব বিন্যাস Fe2+, 26। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কি জানি? 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে 3p6। এখন বলেন যে ইলেকট্রন কোথায় থেকে গেছে? তার সর্বশেষ শক্তি স্তর 4s থেকে চলে গেছে। তাহলে 3d এর মধ্যে আমাদের ইলেকট্রন এখানে আছে 6টা। তাহলে এই 6টা ইলেকট্রন, মানে আমরা যখন 3+ করছি তখন কি করছে? যখন আমরা 3+ করছি, অর্থাৎ এপি যখন 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তখন হয়ে গেছে কি? 3+। তাহলে এই যে 3+ এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এখন দেখেন 4s থেকে তো আর ইলেকট্রন চলে গেছে, আমার মানে 2+ এর মধ্যেই চলে গেছে। তাহলে এখানে কি 3d থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে এখানে 5 হয়। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি যে যেহেতু এখানে d এর মধ্যে কি আছে, যে 5টা আছে, এটা বেশি স্থিতিশীল, এটা কম স্থির। বাট এর রিজন কি? এর একটা রিজন আছে। এটা আমরা হুন্ডের নীতির সাহায্যে ব্যাখ্যা করব। কার নীতির সাহায্যে? হুন্ডের নীতি। এখানে কিন্তু আউপাউ নীতি না, কারণ আউপাউ নীতি ইলেকট্রন প্রবেশ করে n+l হিসেবে, যেটাকে বলা মেডেলাংস রুলস। তো আমরা ওইটা আবার জানি, ওই ক্ষেত্রে অরবিটাল কোথায় ইলেকট্রন আগে যাবে, এইটার অরবিটালের মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। বাট যখন স্থিতিশীল অস্থিতিশীল, তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি হুন্ডের রুলস আলোচনা করতে হবে। তো হুন্ডের রুলসে আমরা কি জানি? যে তার ডি তে আমরা জানি ডি এর উপশক্তি স্তর কয়টা? 5টা। কারণ ডি এর উপশক্তি স্তর ধারণ ক্ষমতা সূত্র আমরা জানি যে 12+1। তাহলে এল এর জন্য, অর্থাৎ এস এর জন্য আমরা জানি যে এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2 এবং এফ এর জন্য আমরা জানি কি? 3। তাহলে এই মানগুলো অ্যাকচুয়ালি কার মান? এই মানগুলো উপশক্তি স্তর, অর্থাৎ যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম নাম্বার হিসেবে বিবেচনা করি বা অরবিটাল বলি। তাহলে আমরা এখানে যদি আমরা রুলসটা অ্যাপ্লাই করি যে এল এর জন্য মান হচ্ছে 2, তাহলে 2 + 2 * 1 = 5। তাহলে এই যে এটা কার? অরবিটাল। তাহলে ডি তে, অর্থাৎ ডি তে অরবিটাল হচ্ছে 5টা। এই ডি এর অরবিটাল 5টা কোনগুলো? আমরা তো এই যে ডি এর অরবিটাল 5টাকে আমরা জানি যে ডি xy, ডি yz, যে ডি zx, তারপরে ডি x² y² এবং ডি z²। এই যে 5টা, তো 5টার মধ্যে আমরা হুন্ডের নীতিতে কি জানি? যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বদাই বিজোড় অবস্থায় থাকতেছে। কারণ কি? যদি বিজোড় অবস্থায় ইলেকট্রন থাকে, আমরা জানি যদি বিজোড় অবস্থায় ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটার অরবিটালটা অধিক স্থিতিশীল হবে। তাহলে আমরা এখানে ডি কে কি করব? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করব, অর্থাৎ এটাকে ভেঙে ফেলবো। তাহলে ডি কে ভাঙলে আমরা 5টা পাচ্ছি, ডি xy, ডি yz, ডি zx, ডি x² এবং ডি z²। তাহলে এটা কোন ডি আছে? 3d। তাহলে 3d xy, 3d yz, তারপরে 3d zx, তারপরে 3d x² এবং 3d z²। তাহলে হুন্ডের নীতিতে জানি ইলেকট্রনগুলো মানে স্পিন আকারে প্রবেশ করে। এই যে একটা ইলেকট্রন, 2টা ডি এর ইলেকট্রন দিচ্ছি, 3টা, 4টা, 5টা।
এখন দেখেন যখন দ্বিতীয়ত ইলেকট্রন আছে, যখন আবার বিপরীত থেকে ইলেকট্রন প্রবেশ করবে তখন আমরা কি করব, বিপরীত স্পিন দেব। তাহলে এইটা দেখলাম। ঠিক একই ভাবে এই ডি এর ক্ষেত্রে আমরা দেখব যে ডি তে যেহেতু আমাদের কি আছে, যে 5টা উপশক্তি স্তর আছে, আমরা দেখব যে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রথমে আমাদের স্পিনগুলো একমুখী হয়ে যায়, 1 2 3 4 5টা। এখন দেখেন এখানে 5টা ইলেকট্রন আছে, এই যে এখানে কি বিপরীত স্পিন আসবে না, কারণ ইলেকট্রন তো আমাদের 5টা, যেহেতু এইখানে স্পিনগুলো সব একই মুখী, সুতরাং এটা কিন্তু স্থিতিশীল না। অর্থাৎ এইখানে যেহেতু এখানে 5টা ইলেকট্রন আছে, সব স্পিন একই মুখী আছে, এবং একই মুখী স্পিনগুলো আমরা জানি বেশি স্থিতিশীল হয়, যার কারণে এখানে Fe3+, 3+টা কি হবে, অধিক সুস্থিতিশীল, অধিক সুস্থিতিশীল। তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো যে Fe3+ এবং Fe2+ এর মধ্যে Fe3+ অধিক সুস্থিতিশীল। এবং এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে থাকে, তো আমরা এই এমসিকিউটাও জানার চেষ্টা করব যে এইখানে আপনার বলা হয় যে Fe3+ এবং Fe2+ এর মধ্যে অর্থাৎ কোথায় বেশি বিজোড় ইলেকট্রন আছে। দেখেন যে Fe3+ এ বিজোড় ইলেকট্রন আপনার 5টা, আর Fe2+ এ বিজোড় ইলেকট্রন কয়টা, 1 2 3 4টা। তাহলে আমরা ডেফিনিটলি বলতে পারি যদি বিজোড় ইলেকট্রন বেশি কথা বলে তাহলে Fe3+ এর মধ্যে বিজোড় ইলেকট্রন বেশি আছে। তাহলে আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ক্রোমিয়াম 3+, Cr3+ এ কতটি বিজোড় ইলেকট্রন আছে, কতটি বিজোড় ইলেকট্রন আছে বা বিজোড় ইলেকট্রন থাকে। তাহলে সেম ক্যাটাগরির প্রশ্ন। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করব, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী একটা প্রশ্ন নিয়ে, দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো এবং আমার চ্যানেলটা এবং পেজটাকে অবশ্যই ফলো দিয়ে থাকবা। আসসালামু আলাইকুম।